করেছেন গত 5 বছরে, তাতে প্রশাসন নড়ে চড়ে বসছে। প্রশাসনিক ক্যালেন্ডার করা হয়েছিল, তাতে ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হতো যে কোন সময় কোন কাজ শেষ করতে হবে, এবং দ্য হোল থিং, এবং এই যে উত্তরবঙ্গে একটা নিয়ে যাওয়া, সেক্রেটারিয়েট নিয়ে যাওয়া, প্রত্যেকটা জায়গায় কাজ করানো, ইনিশিয়ালি এসেই যে পাহাড়ের অ্যাড্রেসটাকে প্রবলেম করা, মাওবাদীদের অ্যাড্রেসটাকে প্রবলেম করা। She worked day in day out, মানে being a common man, being a common person. I saluted her যে she is trying, এবং ট্রাই করলে শ্রীমায়ের একটা কথা বলে যে the flame of aspiration must be so straight and so ardent that no obstacle will be able to dissolve it. সেখানে আমার মনে হচ্ছে ওনার এই ফ্লেম অফ অ্যাসপিরেশনটা এত ছিল যে মোদিজি কে আসেনি বলুন? এইবার মোদিজি এসছেন, রাহুল গান্ধী এসছেন, সোনিয়া গান্ধী এসছেন, সীতারাম ইয়েচুরি এসছেন, বুদ্ধবাবু তার বানপ্রস্থ থেকে ফিরে এসছেন। এভরিবডি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, কিন্তু ওনারা স্টুডিওতে গিয়ে বলেছেন মানুষের জোট হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বলি, অ্যাজ এ সাধারণ জনগণ আমি বলেছি, অ্যাজ এ প্রফেশনাল আমি বলেছি যে না, এটা মানুষের জোট না, এটা ঠান্ডা ঘরে টেলিভিশনের জোট হচ্ছে। এবং আই এম ভেরি হ্যাপি, অন্তত যে আমার যে শিক্ষাগত যোগ্যতা, ইঞ্জিনিয়ারিং করা, MBA করা, সাউথ পয়েন্টের মতো স্কুলে পড়া, যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে পড়া, আমার যে বেকার যায়নি, এই জন্য আমি ভগবানের কাছে খুব ঋণী, আমাকে আশীর্বাদ করার জন্য, আমার মুখ থেকে ঠিক কথা বলার জন্য, ঠিক পারসেপশন আনার জন্য। এবং মানে আই হ্যাভ গ্রেট অনার অ্যান্ড রিগার্ড ফর দি চিফ মিনিস্টার অফ দ্য স্টেট মমতা ব্যানার্জি, যিনি প্রায় একা স্টিয়ার করে রয়েছেন এই কঠোর সমালোচনার সময়ও নিজের ভালো কাজ দিয়ে এরকম একটা ইলেকশন, যেখানে 7 দফা ইলেকশন হয়েছে, যেখানে কমিশনার অফ পুলিশ চেঞ্জ হয়ে গেছে, যেখানে SP অফ পুলিশ চেঞ্জ হয়ে গেছে, ইন্সপেক্টর চেঞ্জ হয়ে গেছে, কত লক্ষ কমপ্লেন ইলেকশনে কমিশনে, আপনাদের এখানে প্রত্যেক দিন আসতে আমার ঘন্টায় ঘন্টায় কত ইলেকশন কমিশনে কমপ্লেন, তার মানে স্বচ্ছ ইলেকশন হয়েছে। আমি আপনাদের একটা প্রশ্ন করে সেদিনকে গেছিলাম যে এই ইলেকশনের পরেও যদি মমতা ব্যানার্জি ফিরে আসেন, তাহলে কি আমরা বলবো যে ন্যাশনাল পলিটিক্সে মমতা ব্যানার্জি ইজ এ ফোর্স টু রেকন উইথ? উনি তো সব ন্যাশনাল লিডারকে হারিয়ে দিলেন। আজকেও আমার সেই প্রশ্নটা রইল। আমি আসবো জয়দীপ বাবুর কাছে। সেটা হচ্ছে যে প্রশ্নটা উঠছে এই মুহূর্তে, যে জায়গা থেকে আমরা এত দূর পর্যন্ত চলে এলাম, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির একটা ডেন্ট কিন্তু তৈরি হচ্ছে, এবং সেই ডেন্টটা কিভাবে তৈরি হলো? শুধুমাত্র 2014 মোদি ঝড় এবং সেই এই প্রথম ভারতের লোকসভা নির্বাচনে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে প্রজেক্ট করে লোকসভা নির্বাচন হলো, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা অবশ্যই প্রভাব ছিল। সেই প্রভাবটা কি এখনো পর্যন্ত বর্তমান, নাকি নিজেদের জায়গাটা বেশ খানিকটা শক্ত করতে পেরেছে ভারতীয় জনতা পার্টি? কি মনে করছেন জয়দীপ বাবু? ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল, এটা এর সম্বন্ধে তো কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ ভারতীয় জনতা পার্টি বর্তমানে ভারতবর্ষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতবর্ষ শাসন করছে, এবং সারা ভারতবর্ষে তার বিভিন্ন অঙ্গরাজ্যে তার সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টির যদি পূর্বতন আপনি ইতিহাস দেখেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতন একজন বলিষ্ঠ সৎ মানুষ, যিনি বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, এবং তিনি তার হাত ধরেই জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শ্যামাপ্রসাদ মুখার্জি বাবুর হাত দিয়েই এর প্রতিষ্ঠা। তিনি 53 সালে মারা গেছেন 23শে জুন। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বা জনসংঘের অনেক বিশিষ্ট নেতারা ছিলেন, শ্রদ্ধেয় নেতারা ছিলেন, এবং তারা কিন্তু সাংগঠনিকভাবে চেষ্টা করেছিলেন বাংলায়। কিন্তু পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আরেকটি অরাজনৈতিক সংগঠন, গণসংগঠন, দেশাত্মবাদী সংগঠন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের একটা পাশাপাশি কিন্তু মানে কর্মকাণ্ড থাকে। এবং সেই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলা, আসাম বা নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে অনেকগুলো সমস্যা কিন্তু দেশভাগের পরবর্তীকাল থেকে রয়েছে। যেমন ইনফিল্ট্রেশন সমস্যা, বাংলাদেশ থেকে অনেক
ও মানুষ চলে এসেছেন রাজনৈতিক কারণে, এবং সেখানকার রাজনৈতিক অস্থিরতা, এবং তার জন্য চলে এসেছেন পশ্চিমবাংলায় রিফিউজি সমস্ত যারা রয়েছেন, এবং তার মধ্যে একটা বিশাল সংখ্যক মানুষ হিন্দু মানুষ আছেন। একথা বলতে কোনো দ্বিধা নেই যে যারা বর্ডার এরিয়ায় থাকেন মানে বা বর্তমান বাংলাদেশ, অধুনা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ থেকে সেখান থেকে অত্যাচারিত সাফার করে পলিটিক্যাল সাফার করে চলে এসেছেন, এবং এই একটা বিশাল ভোট ব্যাংক কিন্তু একটা পশ্চিমবাংলার বুকে আছে। এবং সেটা কিন্তু কখনো সিপিএম এর আমলে, যখন সিপিএম যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল বা সিপিআই যখন ছিল, তখন কিন্তু এদের একটা কংগ্রেস বিরোধী সবসময় কিন্তু একটা মানুষের রাগ ছিল এই রিফিউজি মানুষগুলোর, যে কংগ্রেসের জন্য দেশভাগ হয়েছে, এটা তাদের একটা বিশাল, সেই মানুষগুলো একটা অভিমান ছিল, রাগ ছিল। সেটা পরবর্তীকালে বামফ্রন্টের একটা কলোনি বেল্টের ভোট ছিল, এবং তার পরবর্তীকালে সেই ভোটটা কিন্তু বামফ্রন্ট একটা সময় পর্যন্ত ধরে রাখার পর খানিকটা তৃণমূল কংগ্রেস হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মধ্যেও গেছে, এবং বিজেপি পরবর্তীকালে বেশ কিছু ভোট সেখানেও গেছে। এই ভোটগুলো একটা ফ্যাক্টর। এবং আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, বর্তমানে যেহেতু কেন্দ্রীয় সরকারে বিজেপি রয়েছে, তার অঙ্গরাজ্য যেমন আসামের আজকের রেজাল্ট যদি দেখেন, সেখানে কিন্তু বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে, এবং সেই আসামে যে ভালো ফল করার কারণ হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু এই এক সমস্যা রয়েছে, যে ইনফিল্ট্রেশন সমস্যা আসামে এবং পশ্চিমবাংলাতেও সেটা রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে বিজেপির তরফ থেকে তারা এই ইস্যুগুলোকে, এটা আমার ব্যক্তিগত মত, বারবার করে বলছি যে আমার অ্যানালাইজ যেটা হচ্ছে বিজেপি ঠিক সেই ইস্যুগুলোকে ঠিক সেভাবে ধরতে পারেনি বলে আমার মনে হয়, এবং তার জন্য কিছু পশ্চিমবাংলার বুকে যে রাজনৈতিক মুখের কিন্তু বড় অভাব দেখা গেছে। কারণ আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে যদি বিজেপির মুখ যদি কোনো অন্য প্রদেশের মানুষ এসে যদি এখানে মুখ হয়, সেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু অনেকটা মেনে নেয়নি, এটা আমার মনে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অত্যন্ত শ্রদ্ধেয় বড় মাপের মানুষ যারা এখানে অবজারভার আছেন বা ওই আছে। আমার মনে হয় পশ্চিমবাংলার এই ইস্যুগুলো কিন্তু একটা ফ্যাক্টর, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বর্ডার এরিয়ায় সমস্যা, এগুলো সমস্ত আমি একমত এগুলোতে, কিন্তু সেখানে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির যে রাজ্যের মুখ যাকে প্রজেক্ট করা যায়, সেটা কিন্তু করতে পারেনি। চেষ্টা যদি আরও করতে পারতো, আমার মনে হয় কিন্তু বিজেপির যে সিট যে পাওয়ার কথা ছিল সেই জায়গা থেকে আরও সেই জায়গাতে সিট হয়তো আরও কিছু সিট বেশি পেত। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আপনাকে এটাকে দরকার আছে বলার, এখনো পর্যন্ত টোটাল ভোট কিন্তু আমরা কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে আমরা এখনো তা সঠিক পাইনি, তবে কত কোটি বা কত লক্ষ ভোট পেয়েছে আমার যেটুকু ইনফরমেশন আমার বিভিন্ন সোর্স থেকে আছে, তাতে দেখা গেছে কিন্তু প্রত্যেকটা বিধানসভায় কিন্তু বিজেপি একটা ভালো ভোট পেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই ভোটটা বামপন্থীদের ভোট গেছে নাকি কলোনি বেল্টের মানে যে রিফিউজি মানুষগুলোর ভোট গেছে বা সিপিএম এর কংগ্রেসের ভোট গেছে, সেগুলো চুলচেরা বিশ্লেষণ যখন করা যাবে তখন এটাকে দেখা যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় মানুষ যারা, তারা তো তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন, দুহাত সমর্থন জানিয়েছেন, এবং অনেকগুলো বিষয়গুলোতে যে বিষয়গুলোকে নিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার কুৎসা এই সমস্ত করা হয়েছিল, বিভিন্ন বিষয়, সে তো সামান্য ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েও কুৎসা অপপ্রচার করা হয়েছে, সেগুলোর যোগ্য জবাব কিন্তু বাংলার মানুষ কিন্তু দিয়ে দিয়েছে, এটা আমার মনে হয়। বেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য প্রতিবেদক অমরেশ বসু রায়চৌধুরী। আমরা কথা বলবো অমরেশ বসু রায়চৌধুরীর সঙ্গে। অমরেশ, এই যে গোটা ছবিটা আমাদের সামনে এখনো যতটুকু এসেছে, বেশ কিছু ক্ষেত্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, এই মুহূর্তে জয়ী এবং এগিয়ে মিলিয়ে 215। সুতরাং সেটা তৃণমূল কংগ্রেসের গতবারের যে 184 সেটাকে তো পেরিয়ে গিয়েছেই এককভাবে 184, সেই সঙ্গে সঙ্গে সর্বকালের রেকর্ডটাকে বোধহয় ছুটে চলেছে তৃণমূল কংগ্রেস, এরকমটাই মনে হচ্ছে। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটার কারণটা কি বলে মনে করছো? আমার যেটা মনে হয় শান্তম, সেটা হচ্ছে যে প্রথম কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে জয় এবং এককভাবে বহুদিন বাদে, আমরা আগেও বলেছি বহুদিন বাদে এককভাবে কোনো শাসক দল হতে দাঁড়ালো। এই যে 2 টাকা কেজি চাল,
গ্রামের মেয়েদের সাইকেল, তারপর কন্যাশ্রী প্রকল্পের 25,000 টাকা এবং গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন। বিশেষ করে গত সরকারে সবচেয়ে যে ডিপার্টমেন্টটা সফল সেটি হচ্ছে গ্রাম উন্নয়ন, সুব্রত মুখার্জি দপ্তর। গ্রাম উন্নয়নটায় অনেকটা এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, যার ফলে গ্রামের মানুষ ঢেলে ভোট দিয়েছে। আর যেটা ঘটনা সেটি হচ্ছে যে, তুমি যদি বলি সত্য করে বলতে গেলে যে জোটের পরাজয় কেন, এর আগে আমরা একথা আমরা বহুবার বলেছি যে 3.5 বছর পিছিয়ে থেকে ময়দানে নেমেছিল বামেরা, 3.5 বছর ঘরে বসেছিল। সেই বিএনপিও অর্থাৎ সমস্ত গণসংগঠন মিলে দেখা করলো, সেই দেখার আগে একটি মাত্র আন্দোলন কর্মসূচি নিয়েছিল, সেটি হচ্ছে নবান্ন অভিযান। এবং এই যে জাঠার মধ্য দিয়ে প্রথম পশ্চিমবঙ্গে এমন বহু গ্রাম আছে যেই গ্রামে 2011-এর পর প্রথম ঢুকলো সিপিএম এবং তারপর তাদের পার্টি অফিস খুললো। এরকম একটা পরিস্থিতিতে হড়বড় করে এবারেই ক্ষমতায় ফিরতে হবে, এই উদ্যোগগুলো বাসনা থেকে, এই শব্দটা আমি বলবো, কংগ্রেসের সঙ্গে জোট করলো বামফ্রন্টের অনেক শরিকি দলের এবং নিজেদের দলেরও অনেক কর্মী এবং নেতাদের আপত্তি সত্ত্বেও। সেটা আজকে বিমান বসুর একটি কথায় বেরিয়ে গেছে, এই জোট না ঘোট হয়েছে, এটা বিমানবন্দর মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা। হ্যাঁ, সিপিএমের জন্য দুঃখজনক, কিন্তু সত্যি কথাটা বলে ফেলেছে। যত বলা হচ্ছিল এটা সাধারণ মানুষের জোট, এখন বোঝা যাচ্ছে সেটা নেতৃত্বের জোট হয়েছিল। এবং তুমি দেখো, এটা আমরা এর আগে আলোচনা করেছি, কোন যৌথ সাংবাদিক সম্মেলন হয়নি, কোন যৌথ কর্মসূচি ঘোষণা হয়নি, কোন যৌথ নির্বাচন ইস্তাহার প্রকাশিত হয়নি। কালকেও আমরা যে ঠিকঠাক করেছি তাতেও বলেছিলাম যে সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাম কংগ্রেস জোট তাদের কর্মসূচি কি, তাদের নির্বাচন ইস্তাহার কোথায় আছে, হয়তো একটা কিন্তু সেটা বাক্সবন্দী হয়ে পড়ে আছে। এই রাজনৈতিক প্রচারটাও কিন্তু বাম এবং কংগ্রেসের আনলো না। এবং ভোটের রেশিওতে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে শান্তম, সেটা হচ্ছে বামেদের সমর্থকরা তবু ভোটটা কংগ্রেসকে দিয়েছে। সম্ভবত সব জায়গা কংগ্রেসের ভোটটা বামেদের পক্ষে আসেনি। এবং এবং বিজেপির যে উত্থান, বামেদের অর্থাৎ তৃণমূল বিরোধী জোট হতে পারে এই জোট, সেটা মানুষ বিশ্বাস করেনি বলেই বামেদের ভোটের রেশিও কমেছে। এবং তৃণমূলের ভোটের রেশিও যেটা সবাই বলেছিল 44% হবে, সেটা 46% ছাপিয়ে গেছে এখনই তৃণমূলের ভোট। অন্যদিকে যে বিজেপির ভোটটা 17 থেকে নেমে 8, 9 বা 7 আসবে বলে অনেক গবেষক বলেছিলেন, সেটা তারা 10%-এর উপরে ভোট রেখেছে এখনো। এবং এই 10% ভোট রাখার জন্যই, যেটা এর আগে যিনি বলছিলেন, আমি দেখিনি কে বলছিলেন, যে অনেক এই রাজ্যে বহু জায়গায় বিজেপি ভালো ভোট পেয়েছে, অবশ্যই। এবং বিজেপি বহু জায়গায় ভালো ভোট পাওয়ার জন্যই তৃণমূলের আসন বেড়েছে। যেমন চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেখানে হিতেশ তেওয়ারি 16,000 ভোট পেয়েছে। তেমনি আমরা যদি নির্বাচনী শক্ত তথ্য হাতে আসে শান্তম, তাহলে আমরা দেখতে পাবো গোটা রাজ্যেই সম্ভবত 25 থেকে 30টি আসন বিজেপি বেশি ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। তা না হলে ওই ভোটটা বিজেপি যদি না পেত, তাহলে হয়তো ওই আসনগুলো তৃণমূলের জয় হতো না। অর্থাৎ তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ কংগ্রেস এবং বামের জোটকে মেনে নেয়নি। আমি আরেকটা জিনিস উল্লেখ করবো, যে বেশ কটা সাংবাদিক সম্মেলনে আলিমুদ্দিন আমি ছিলাম এই জোটের প্রস্তুতির প্রসঙ্গে, তখনই অফিসিয়ালি কাগজপত্রে এবং সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়নি বাম এবং কংগ্রেসের জোট, বারবারই বলা হয়েছে বাম ও গণতান্ত্রিক শক্তিগুলির জোট, আর মুখে বলা হয়েছে মানুষের জোট। বহু সাংবাদিক সম্মেলনে পরিষ্কার যখন জিজ্ঞাসা করা হয়েছে 2 দফা 3 দফা প্রার্থী তালিকা ঘোষণার পরও, যে কংগ্রেসের সঙ্গে আসলে আসল সমঝোতা কি হলো, কতবার কি বিমান বসু কি সূর্যকান্ত মিশ্র, তারা বারবার বলেছেন যে বামের সঙ্গে গণতান্ত্রিক শক্তিগুলোর জোট। অর্থাৎ আমরা জলে নামবো, অথচ মানে মাছ ধরবো, জলে নামবো না, জলে নামবো চুল ভেজাবো না। এই যে কি বলবো, পঞ্চকতার রাজনীতি, এই শব্দটা আমি বলবো, এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ সত্যি সত্যি রাজনীতি সচেতন মানুষ, তারা এটা মেনে নেয়নি। এবং কোনোভাবেই ক্ষমতায় ফিরতে হবে। আমি একটু উল্লেখ করি, একটি ছেলে আমাদের ওখানে ভীষণভাবে সে বাম কেন সিপিএম সমর্থক বলা যায়, সিপিএম ক্ষমতার দিকে চলে যায়, তার আর্থিক ক্ষতি প্রচুর হয়েছে, কিন্তু সে আমাকে ভোটের 10 দিন আগেও বলেছে যে আচ্ছা আমাদের এই বছরই কেন ক্ষমতায় ফিরতে হবে, আরো 5 বছর বাদে ক্ষমতায় ফিরলে ক্ষতিটা কি। অর্থাৎ সেও বোঝা যাচ্ছে যে এই জোটটা মেনে নেয়নি, বা যেই পদ্ধতির জোটটা হলো তড়িঘড়ি একটা জোট, যেই জোটে মুর্শিদাবাদে যেমন অজিত চৌধুরীর বায়নার জন্য, বায়নাই বলবো, কিছু আসন ঘোষিত বামফ্রন্টের আসনে কংগ্রেস আসন দিল,
এবং সেখানে জয় হলো তৃণমূলের, এবং সেই আসনগুলোতে বামফ্রন্টের শরিক দলের আসনগুলোতেও সিপিআইএম কংগ্রেসকে সাপোর্ট দিল, দমকল ছাড়া। দমকলে যেহেতু সিপিআইএম এর সেখানেও বন্ধুত্বপূর্ণ নয়, কিন্তু সেখানে কিন্তু সিপিআইএম প্রার্থী, তাই সিপিএম সেখানে দমকলে রহমানের পাশে দাঁড়ালো। অন্য জায়গায় ফরহাদ হকের প্রার্থী যারা সেখানে দাঁড়ালো ইয়ের পাশে, কংগ্রেসের পাশে। এর ফলে সিপিএম এর ক্ষতি শুধু হলো না, বাম আন্দোলনের ক্ষতি হলো এই রাজ্যে, এবং আগামী দিনে বামফ্রন্টের শরিক দলের সঙ্গে, অন্যান্য শরিক দলের সঙ্গে সিপিএম এর সংঘাত অবশ্যম্ভাবী, এবং পরবর্তীকালে যদি এসইউসিআই, সিপিআইএম লিবারেশন এবং বামফ্রন্টের অন্য সমস্ত দলগুলো যারা এইভাবে জোটে আগ্রহী ছিল না, তাদের মধ্যে একটা অলিখিত বা লিখিত জোট হয়ে যায়, তাহলে আশ্চর্য কিছু থাকবে না। রাজনীতি হয়তো সেই দিকটা আমাদের দেখতে হবে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ মোহাম্মদ রেজা। আমাদের কাছে দুটি, তিনটি, চারটি বেশ কিছু আপডেট এসে পৌঁছেছে, সেই দিকে একটুখানি তাকাতে হবে। ভাঙড়ে জয়ী হয়েছেন আব্দুর রেজ্জাক মোল্লা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং সেই সঙ্গে তাকাবো রায়দিঘির দিকে, সেখানে কান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেবশ্রী রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জিতে গিয়েছেন। অন্যদিকে দুটি খবর জানাতে হবে। পূর্ণেন্দু বসু, রাজারহাট গোপালপুর, 15 রাউন্ড শেষে তিনি 6211 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাজারহাট নিউ টাউন, সুজিত বসু, তিনি 16 রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন 7979 ভোটে। এখনো পর্যন্ত এই আপডেট এসে পৌঁছেছে দক্ষিণ 24 পরগনা থেকে এবং উত্তর 24 পরগনার বিধাননগর এলাকা থেকে। মদন মিত্রের আপডেট এখনো পর্যন্ত আমরা পাইনি, তবে অমিত মিত্র জিতে গিয়েছেন অসীম দাশগুপ্তকে হারিয়ে 21200 ভোটে। অন্যদিকে বারুইপুর পশ্চিম থেকে জিতেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অবশ্যই বিদায়ী স্পিকার, তৃণমূল কংগ্রেসের 36528 ভোটে জিতেছেন। এখনো পর্যন্ত এরকমই খবর পাচ্ছি। আমরা এই মুহূর্তে তাকাবো একটু আমাদের কংগ্রেস এর যিনি প্রতিনিধি উপস্থিত রয়েছেন আমাদের এখানে, তার কাছে যাব একটু। সেটা হচ্ছে বারবার একটা প্রশ্ন উঠছে, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, আপনাকে একটু আগেও বললাম, বিজেপি ফ্যাক্টর হয়ে উঠবে, এটা কংগ্রেস কি ভাবেনি না ভেবেছিল? না, এতটা আমরা ভাবিনি যে বিজেপি আপনার কাছে আসবো, এতটা ফ্যাক্টর হবে। তবে এইটা তো আমরা ওপেনলি বলেছি যে বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে একটা কনসলিডেটেড আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এখনো আছে, এবং ভোটের নিরিখে এটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে যে কিছু কিছু জায়গায় তৃণমূল শুধুমাত্র জিতেছে মানে শাসক দল বিজেপির ওপর মানে ভর করে, অর্থাৎ বিজেপির কাটা ভোটের অংশের ওপর ভর করে। তো এতটা যদিও আমরা এক্সপেক্ট করতে পারিনি, তাও কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন একটি দল তার একটি মিড টার্মের মধ্যে একটি রাজ্যের ইলেকশন হলে যেই সংখ্যায় ঠিক ভোটটা পেয়েছে, যদিও এতটা রাইজ কাঙ্ক্ষিত ছিল না, তবু এটা যে মানে অসম্ভব বলে আমার মনে হয় না। তবে এক্সপেক্টেড যেটা ছিল, মানে একবারেই আনএক্সপেক্টেড আমি বলতে পারি না, যতটা পেয়েছে ততটা মানে একদম আকাশ ভেঙে পড়ার মতন কিছু নয় বলেই আমার মনে হয়। বেশ, ভোট কাটার ক্ষেত্রে ভোট কেটেছে বিজেপি, এরকমটাই প্রীতম বলছিলেন, যে ভোট কেটেছে সেই কারণে তৃণমূল কংগ্রেস অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে, সত্যি কি তাই অমিয়দা? আচ্ছা, আমি একটা কথা সময় দাঁড়াই, সেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু রাজনীতির লোক হিসেবে বসিনি, ফলে আমি নিজেকে মানে ভোটের এক্সপার্ট হিসেবে মনে করি আর কি। তোমরা মনে নাওই করতে পারো, সেই দিক থেকে কতগুলো অ্যানালিসিস করা দরকার। অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা, এটা খোলাখুলি কথা, একটা মিডিয়া হাউসে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কতগুলো লোক সেজেগুজে সন্ধ্যেবেলা গিয়ে বসে সেখানে তৃণমূলের শ্রাদ্ধ করছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি যেটা বলছে যে দিদি এবং মোদির জোট, এবং তাতে বিজেপিকে তারা যেরকম খারাপ কথা বলছে, তৃণমূলকেও তাই বলছে। দিনের পর দিন এই মিডিয়া হাউসটা, যেটা নাকি পশ্চিমবঙ্গের লিডিং মিডিয়া হাউস, এবং যে মিডিয়া হাউসকে অন্য মিডিয়া হাউসকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, এই মিডিয়া হাউসের এই সমস্ত বার্তা, এটা কিন্তু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের জনগণ সমর্থন করেনি, প্রথম। সেকেন্ড, যদি ধরো এই ইলেকশন অ্যানালিসিস করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে এটা আমরা করি না, কিন্তু খোলাখুলি এটা করা উচিত। সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বিজেপিকে সবসময় বলা হতো, মোদি যখন ক্ষমতায় এলেন তখন সমস্ত ভারতবর্ষে বলা হচ্ছিল যে বিজেপি একটা পোলারাইজিং ফ্যাক্ট। আমি সাধারণত কখনো কথার মাঝখানে কথা বলি না, কিন্তু আমার একটু আপত্তি, না আমি আপত্তি না, আমি একজন সাংবাদিক,
আমি সাংবাদিক হিসেবে একটা কথা বলি, প্রত্যেকটা মিডিয়ার একটা নিজস্ব পলিসি থাকে। একটা মিডিয়া কখন কাকে আপলিফট করবে না করবে সেটা মিডিয়ার পলিসি। পলিটিক্যাল লিডাররা সেটাকে ব্যবহার করেন। যে মিডিয়া সম্পর্কে আছে সব থেকে বেশি এত অভিযোগ আসছে, সেই মিডিয়ার যিনি চিফ, তাকে নিয়ে গত বিধানসভা নির্বাচনে যিনি হেলিকপ্টারে সর্বত্র গিয়েছিলেন, তখন তার মনে ছিল না যে পরে কখনো তিনি বিরোধিতা হতে পারে। অর্থাৎ মিডিয়াকে ব্যবহার করছেন রাজনৈতিক নেতারা, তার পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে খারাপ। এটা একজন অ্যানালিস্টের দৃষ্টিভঙ্গি থেকে আসা উচিত নয়, রাজনৈতিক নেতাদের দিক থেকে আসাটা অবশ্যই। আমি এই প্রসঙ্গটা থেকে আমি একটু বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে আমি বড় বড় সাংবাদিকের সঙ্গে মিশি, আমি কোন স্মল টাইম সাংবাদিকের কথা শুনতে রাজি বড় সাংবাদিক হলেই সে ভালো। আমি বলি এটা একটা ব্যক্তিগত জায়গা থেকে চলে যাচ্ছে, কিন্তু আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অতিথি যারা রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি একটা কথাই বলবো, আমি তো সেইটাই বলতে শুরু করেছি। আমি আপনার কাছে আসবো বিজয়বাবু, সেটা হচ্ছে যে একটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে অন্য কোনো সংবাদ চ্যানেল সম্পর্কে এই সংবাদ চ্যানেলে বসে কোনো রকম বক্তব্য আমরা রাখবো না। এটা আমাদের অতিথিদের কাছে আমি হাত জোড় করে প্রার্থনা জানাচ্ছি, এবং অবশ্যই সেটা সকলেই মেনে চলবেন। আমাদের এখানে বিজেপির প্রতিনিধি রয়েছেন, আমি বিজয়বাবুর কাছে সরাসরি যাব যে সত্যিই কি আপনার মনে হয় যে আপনারা মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি ভোট কেটেছে বলে বেশ খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছে তৃণমূল কংগ্রেস? আমি শুরু করেছি, আমাকে শেষ করতে দিতে হবে, না আমি ল্যাপেল খুলে বেরিয়ে যাবো। আমি যেটা শেষ শুরু, আমি সেফোলজিস্ট হিসেবে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা যখন ভোট হয় সমস্ত জায়গা, এবং সিএসডিএস যেটা আমরা করেছিলাম, সেটাতে হচ্ছে যে ভোটে একটা সমাজের মানে একটা জায়গার জাত পাত ধর্ম এই সমস্ত কিছু বিচারে করতে হয়। সুতরাং ভারতবর্ষে যেটা বললেন যে এই যে আসামে একটা ওপেন বর্ডার থাকার জন্য প্রচুর পরিমাণে ওখানে হিন্দু ঢুকেছেন এবং প্রচুর পরিমাণে মুসলমান ঢুকেছেন ফর ইকোনমিক রিজনস, এবং এই যারা ঢুকেছেন তাদের বিজেপির ওপরে একটা প্রচন্ড আকর্ষণ। সেকেন্ড, যেটা একজন বলছিলেন আগে, যে যারা রিফিউজি এসছিলেন সেই রেফিউজিদের ব্যবহার করেছে প্রথম দিকে লেফট ফ্রন্ট, এবং পরবর্তীকালে সেই রেফিউজিদের সম্মান পড়েছে গিয়ে তৃণমূলের ওপরে, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে তাদের এটা সমর্থনটা খানিকটা বিজেপির দিকে চলে যাচ্ছে। সুতরাং এই পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় যদি আমরা জাতপাত এবং ধর্মের ভিত্তিতে অ্যানালিসিস না করলে কেন বিজেপির আজকে এই উত্থান, এটা কিছুতেই পরিষ্কার করা যাবে না। এটা অঙ্কের ব্যাপার যে জাত পাত এবং রিলিজিয়ন এই ভিত্তিতে যদি আমরা ইলেকশন অ্যানালিসিস না করি, এবং সেই অ্যানালিসিসটা করেছে একটা মিডিয়া হাউস আমি দোষ দিচ্ছি না বা তাকে অপমান করছি না, অতএব সেই মিডিয়া হাউসের কথা উঠে এসছে, যে সমস্ত আলোচনা তারা করেছে, যেই আলোচনাতে এই বিজেপি সম্বন্ধে যে সমস্ত বাজে কথাগুলো বলা হয়েছে, যে তারা ধর্মের ভিত্তিতে অমুক করছে এবং তার সঙ্গে যোগ করে দিচ্ছে তৃণমূলকে। অতএব এইটার ফলে একটা যে রিয়াকশন হয়েছে, এবং তার জন্য বিজেপি এত প্রচন্ড পরিমাণে উত্থানটা এই ইলেকশন আমরা দেখতে পাচ্ছি, যেটা নাকি আমরা বহুকাল দেখি না, বহু ইলেকশনে দেখিনি। বেশ, আমি আসবো বিজয়বাবুর কাছে। প্রথম প্রশ্নটা করেছেন প্রীতমবাবু যে দিদিভাই মোদিভাই, দেখুন এটা কংগ্রেস দীর্ঘদিন 67 বা 70 বছরের মধ্যে প্রায় 60 বছর শাসন করেছে। কংগ্রেসের যে কালচারটা ছিল, কংগ্রেস সেটাতেই অভ্যস্ত থাকতে চায় যে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই সরকারে আসুক না কেন, সেই সরকারের দায়িত্ব, সেই সরকারের কিন্তু প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক, তিনি দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো বিশেষ কোনো দলের না। তাই আজকে মোদি যখন নাকি কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলাদা বৈঠক করছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে, তখন কিন্তু এই কংগ্রেসি লোকরা কিছু বলছেন না, বামপন্থীরা বলছে না। যখন মানিক সরকারের সঙ্গে বসে বৈঠক করে মোদিজি ত্রিপুরাতে আজকে ডবল লাইন রেল লাইন নিয়ে গেল, ব্রডগেজ রেল লাইন নিয়ে গেলেন, আজকে যা 70 বছর ইতিহাসে যা ঘটেনি, মোদি আজকে তাই করিয়েছেন, তখন বামপন্থীরা সাইলেন্ট থাকেন। আজকে মমতা ব্যানার্জি এখানকার একজন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভালো মন্দ নিশ্চয়ই একজন প্রধানমন্ত্রী দেখবেন, এবং খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিগত দিনে কংগ্রেসি কালচারে কি ছিল, যে কংগ্রেস শাসিত রাজ্য না হলে সেখানে তাকে সাহায্য করব না, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে কংগ্রেস চিন্তা ভাবনা ঠিকই আছে। এই গেল একটা কথা। আরেকটি প্রশ্ন, যেটা আপনি আমাকে যে প্রশ্নটা করেন সেটা একটু বলুন।
কি প্রশ্নটা করেছেন? আমি যেটা বললাম সেটা হচ্ছে ভোট কেটেছে কি? এইবারে BJP ভোট যাতে কেটেছে, তৃণমূল কংগ্রেস ভোট সুবিধা কেটেছে এইখানে যারা বলে যে বিজেপি ভোট কেটেছে ও এর ভোট, আমি যদি বলি যে আজকে বিজেপির ভোট কেটেছে কংগ্রেস বা তৃণমূল, এই কংগ্রেস বা সিপিএম, তৃণমূলকে আজকে হারাতে পারতো এমন বহু জায়গা আছে সেখানে কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্সের এবং অশুভ আতাদের জন্য বিজেপি আজকে মানে জেতেনি। এতটা জনসমর্থনের জায়গায় এতটা বড় বহু সংগঠনের জায়গায় সিট আপনারা আছে। এসে গেছেন। আমি কিন্তু সরকারে আসবো এর কথা বলিনি। হ্যাঁ, না আমি আমি জিজ্ঞেস সরকারে করছি আসবো সংগঠনের জায়গায় এবং জনসমর্থনের বহু জায়গায়। আমি আপনাকে বলছি প্রায় 30 থেকে 50টা সিট হিসাব পেরোলে বুঝতে পারবেন, আগামী দিনে স্ট্যাটিস্টিক্স বেরোবে সমস্ত, বহু জায়গায় দেখবেন 30 থেকে 50টা সিটে দেখবেন এই জোটের জন্য বিজেপি টিএমসিকে হারাতে পারেনি, এবং দেখবেন সেটা পরিসংখ্যান আসলে দেখতে হবে। বেশ, আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে একটি ঘটনার দিকে আমাদের তাকাতে হচ্ছে, সেটি হচ্ছে আরামবাগে তৃণমূল কর্মীদের উপর সিপিআইএম এর কর্মী সমর্থকদের হামলার ঘটনা আমাদের সামনে উঠে আসছে। এই মুহূর্তে যে খবরটি আমরা পাচ্ছি, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সিপিআইএম এর কর্মীদের বিরুদ্ধে। আরামবাগের বনমালীপুরের ঘটনা এটি, বনমালীপুর আরামবাগে। আমরা ভোট পরবর্তী হিংসার ছবি দেখেছি, এবার নির্বাচনের ফল বেরোনোর পর বেশ কিছু হিংসার ছবি দেখতে পাচ্ছি। হামলা এবং মারধর কেন করা হয়েছে সেটা জানা যায়নি, যেমন সাধারণত জানা যায় না এই ধরনের মারধর কিংবা হামলা ঠিক কেন করা হয়, তার কোনো প্রকৃষ্ট কারণ কেউ কখনো দর্শাতে পারেন কিনা সেটা আমার ঠিক জানা নেই। যাই হোক, কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ভোট পরবর্তী হিংসার ছবি যেমন আমরা দেখেছি, তেমনি ভোটের ফল বেরোনোর পরও হিংসার ছবি, হামলার ছবি, হুমকির ছবি, সন্ত্রাসের ছবি আবারও দেখতে পাচ্ছি আমরা, যাদবপুর হোক কিংবা আরামবাগ হোক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু হাজরা আরামবাগ থেকে। পিন্টু, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে বনমালীপুরে? আমি আমার পিসিআর কে অনুরোধ করব যে লাইনটি একবার চেক করবার জন্য। আমার মনে হচ্ছে যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে পিন্টুর সঙ্গে। আমরা আবার ফিরবো আলোচনায়, আমাদের আলোচনায় ফিরতে হবে। আমি চন্দ্রশেখর বাবুর কাছে যাবো। চন্দ্রশেখর বাবু, ঠিক হ্যাঁ, বিজেপির প্রসঙ্গটা দেখুন, অনেকগুলো অনেকেই ব্যাখ্যা করেছেন। আমাদের আপনাদের সিটি স্টুডিওতে থাকা আপনারা আমাদের অতিথিরাও বলেছেন, গত 5 বছরে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির বৃদ্ধির একটা বড় কারণ হচ্ছে আমাদের রাজ্য সরকারে থাকা রাজনৈতিক ক্ষমতাসীন দলের সংখ্যালঘুদের প্রতি একটা অন্য রকমের টিল্ট। সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের কর্তব্য, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের উন্নয়ন ঘটানো সরকারের কর্তব্য। কিন্তু উন্নয়ন ঘটানো আর তার পক্ষে থাকার যে বাইরে যাওয়া, যেটা তোষণ বলতে পারেন, অমিয়দা শব্দটা বলছেন, আমি তোষণ বলছি না, আমি বলছি যে কাজটা উন্নয়নের নয়, ধর্মীয় জায়গা থেকে তাদেরকে মদত দেওয়ার একটা ব্যাকল্যাশও কিন্তু ঘটছে পশ্চিমবাংলার রাজনীতিতে। এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি ডিভাইড অ্যান্ড রুলে নীতিতে বিশ্বাস করেন, তিনি প্রেসকে বলেছেন। পশ্চিমবাংলায় গত 5 বছর যা চলেছে সেটাও কিন্তু পশ্চিমবাংলার জনসাধারণকে একটা বিরক্তিকর জায়গাতেও ঠেলে দিচ্ছে, তারও প্রভাব কিন্তু নির্বাচনে পড়ছে। উন্নয়ন যদি সত্যিকারের ইস্যু হতো, পশ্চিমবাংলার নির্বাচনটা যদি এবারে সত্যি উন্নয়নের প্রশ্নে হতো, তাহলে কিন্তু শম্পা দরিপা জিততেন না, সূর্যকান্ত মিশ্র হেরে যেতেন না, তাহলে কিন্তু শ্যামাপদ মুখোপাধ্যায় বিষ্ণুপুরে হেরে যেতেন না, বা রায়দিঘিতে আবার শতাব্দী রায়, দেবশ্রী রায় জিতে যেতেন না। কারণ খোদ মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দেবশ্রী রায় সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিলেন। আসলে উন্নয়নের চাইতেও অন্য কিছু আরো ইস্যু নির্বাচনকে প্রভাব ফেলছে, সেটা আমরা বুঝতে পারিনি এখনো। আরো বেশি করে বোঝা যাবে যখন সমস্ত ফলটা আমাদের কাছে হাতের কাছে আসবে। যেমন ধরুন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং তার জায়গায় সেকেন্ড হয়েছেন চন্দ্র বসু বিজেপির। সেখানে দীপা মুখোপাধ্যায়কে প্রার্থী করায়, দীপা দাসমুন্সিকে প্রার্থী করায়, সিপিআইএম এর লোকেরা কতটা ভোট দিয়েছেন দীপা দাসমুন্সিকে, এটাও কিন্তু প্রশ্ন এসে গেছে। কারণ এর আগের বার সিপিআইএম এর যিনি প্রার্থী ছিলেন তিনি আশাবাদী ছিলেন, তারপরে সেখানে কংগ্রেসের অন্য প্রার্থীর নাম ঘোষিত হয়েছিল। সেখান থেকে যে একজনকে সরিয়ে আরেকজনকে দেওয়া, একটা রাজনৈতিক দলের প্রার্থী যিনি এতদিন ছিলেন তাকে সরিয়ে দেওয়া, দলকে চেঞ্জ করে দেওয়া, এটা এলাকার ভোটার, সাধারণভাবে দলের কর্মীরাই মানতে পারেননি। অনেক জায়গায় ভোটার এরা মানবেন না। আমি বলছি আমার এলাকার একজন সিপিআইএম এর দীর্ঘদিনের কর্মী এবং ডাইহার্ড কর্মী, যে চুরি দুর্নীতি কোনো অন্যায়ের সাথে থাকে না, সেই কর্মী আমাকে কিছুদিন আগে বসে বলছেন যে আমরা এই জোটটাকে মেনে নিতে পারিনি, তিনি তার কথা বলছেন যে তাই আমি লিবারেশনকে ভোট দিয়েছি। এই ভোটের হিসেবগুলো আমরা পাচ্ছি না। এইগুলো আসলে বোঝা যাবে যে বামেদের ভোটও বামেরা পায়নি,
বামেদের ভোট কংগ্রেস পেয়েছে, কংগ্রেসের ভোট বামেরা পায়নি, এটা যেমন আসছে তেমনি আমি বলছি মানে মুর্শিদাবাদ, কুচবিহার, পুরুলিয়া এইরকম জায়গায় বামেদের ভোট কংগ্রেসকে দেওয়া তো প্রশ্নই নেই, বামেদের ভোট বামেরাও পায়নি। পূর্ব মেদিনীপুরেও একই ঘটনা ঘটেছে, পশ্চিম মেদিনীপুরেও একই ঘটনা ঘটছে। এত খারাপ বামেদের রেজাল্ট হওয়ার কথা না। রাজনৈতিক ভুল, 4 বছর দলটাকে একটা হল ঘরের ভেতরে বন্দি রেখে দিয়ে তারপর হঠাৎ বেরিয়ে এসে মানে খুব তাড়াতাড়ি বিপ্লব করে ফেলবো কংগ্রেসের সঙ্গে ভোটের হিসেব। রাজনীতিতে আপনার সঙ্গে আমি বারবার বসেছি টক শোয়েতে, বারবারই আপনি একটা কথা বলেছেন যে এটা অ্যারিথমেটিক